স্বামীজি মাস্টারমশাইয়ের কথামৃতের প্রপার অ্যাসেসমেন্ট করেছিলেন এবং বলেছিলেন যে ইউ হ্যাভ হিট রামকৃষ্ণ, থ্যাংক ইউ এম 100,000 টাইমস, ইউ হ্যাভ হিট রামকৃষ্ণ এট দি রাইট পয়েন্ট, ফিউ আদার্স ফিউ আন্ডারস্ট্যান্ডস হিম। তারপরে বলছেন নাও আই আন্ডারস্ট্যান্ড why none of us attempted his life before. It was reserved for you. Socratic dialogues are Plato all over, but you are entirely hidden. কেন? মাস্টারমশাইয়ের পাণ্ডিত্যের অহংকার তো ছিলই, মাস্টারমশাই যেটি সমর্থন করতেন না সেটা হচ্ছে শিব জ্ঞানে জীবসেবা। স্বামীজি মাস্টারমশাইকে যেমন ভালোবাসতেন, মাস্টারমশাই স্বামীজিকে সেরকমই শ্রদ্ধা করতেন। নমস্কার। স্মরণে মননে চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দ পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি। আজকের অনুষ্ঠানেও বাক্যালাপে আমার সঙ্গে রয়েছেন প্রখ্যাত সাংবাদিক তথা বিবেকানন্দ সংবেদক, বিবেকানন্দ গবেষক শ্রী তরুণ গোস্বামী, যার নতুন করে পরিচয় দেওয়ার কিছু প্রয়োজন নেই। তরুণবাবু নমস্কার এবং আপনাকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে শুরু করি। গত সপ্তাহে আমাদের আলোচনার বিষয় ছিল শ্রীমা, আজকে হচ্ছে আলোচনার বিষয় শ্রীম, অর্থাৎ যিনি কথামৃত লিপিকার বা কথামৃত যার রচনা, সেই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়। তো প্রথমে জানাই যে মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় তো স্বামীজির চেয়ে বয়সে অনেকটাই বড় ছিলেন, কেমন, তো আর নিজে যথেষ্ট পণ্ডিত ছিলেন শুনেছি। তো কিন্তু স্বামীজি তার কথামৃত লেখা পড়ে আপনার কথাতেই শুনি যে তাকে সেই পর্বতের চূড়ায় তুলে দিয়েছিলেন, যে অন্য কেউ বোধহয় এরকম ভাবে লিখতে পারতেন না, যে তোমার যেরকম ভাবে তুমি লিখেছো। কিন্তু আপনার কথাতেই যেটুকুনি শোনা, শ্রীমর কি কোথাও, তিনি তো অসাধারণ পণ্ডিত ছিলেন শুনেছি, কিন্তু পাণ্ডিত্যের কোন রকম একটু সেই অভিমান বলি বা অহমিকা বলি, এইরকম ধরনের কোনো কিছুর ব্যাপারে স্বামীজির সঙ্গে ওর রিলেশনটা, এই ভিসাভি ঠাকুরের সঙ্গে সম্পর্ক, এই নিয়ে যদি আপনি কিছু বলতেন। এইটা আপনার দুটো অংশ আছে। বেশ। প্রথম কথা হচ্ছে স্বামীজি মাস্টারমশাইয়ের কথামৃতের প্রপার অ্যাসেসমেন্ট করেছিলেন এবং বলেছিলেন যে ইউ হ্যাভ হিট রামকৃষ্ণ, থ্যাংক ইউ এম 100,000 টাইমস, ইউ হ্যাভ হিট রামকৃষ্ণ এট দি রাইট পয়েন্ট, ফিউ আদার্স ফিউ আন্ডারস্ট্যান্ডস হিম। তারপরে বলছেন নাও আই আন্ডারস্ট্যান্ড why none of us attempted his life before. It was reserved for you. Socratic dialogues are Plato all over, but you are entirely hidden. কেন বলছেন? এই যে প্লেটোর ডায়ালগ, সক্রেটিসের ডায়ালগ, সেটা প্লেটো লিখেছিলেন, পুরোটা প্লেটোময়। মাস্টারমশাই নিজেকে অজান্তে রেখে এই বিরাট জীবনী সাহিত্যের রচনা করেন। কখনো জনৈক ভক্ত, একজন ভক্ত, কখনো মণি, কখনো মাস্টার ইত্যাদি। সেটা মাস্টারমশাইয়ের বিরাট গুণ। মাস্টারমশাইয়ের পাণ্ডিত্যের অহংকার তো ছিলই, মাস্টারমশাই যেটি সমর্থন করতেন না সেটা হচ্ছে শিব জ্ঞানে জীবসেবা। সমর্থন করতেন না? আচ্ছা, কেন করতেন না? তার মনে হতো যে ছেলেরা তো ঘর ছেড়েছে, তারাই সেবার মধ্যে দিয়ে আবার সংসারে ফিরে যাচ্ছে। এই যে ডিট্যাচ সেবা, এটা মাস্টারমশাই সমর্থন করতেন না। স্বামীজি মাস্টারমশাইকে যেমন ভালোবাসতেন, মাস্টারমশাই স্বামীজিকে সেরকমই শ্রদ্ধা করতেন। একদিন স্বামীজি তার বাড়ি পৌঁছে দিচ্ছেন মাস্টারমশাইকে, বাড়ি পৌঁছাচ্ছেন আর মাস্টারমশাই বলছেন চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। সারা রাত পরস্পরকে বাড়ি পৌঁছাচ্ছেন আর কথা বলছেন। খুবই সম্মান ছিল, থাকতেন তো কাছাকাছি থাকতেন। এবং তারপর দেখবেন যে শ্রীরামকৃষ্ণ স্বামীজি ইংরেজি ঠিক জানেন কিনা, মাস্টারমশাই তখন ইংরেজিতে কথা বলে সামনে বসে রয়েছেন। খুবই অস্বস্তি, দুজন বাঙালি ইংরেজিতে কথা বলছে। এখনকার মতো তো নয়, তখনকার তখন যদি ঘোর ইংরেজ আমল। এখনকার যারা চ্যাটার্জি ইংরেজি বলে তার থেকে দুজনে অনেক বেশি ইংরেজি জানতেন, কিন্তু ইংরেজিতে কথা বলতে অস্বস্তি করতো। তিনি দেখতেন মহেন্দ্রনাথ, ডক্টর মহেন্দ্রনাথ সরকারের সঙ্গে ঠাকুর এই কাজটাই করেছে, যে নরেনকে ইংরেজিতে কথা বলানো। কারণ তিনি জানতেন যে নরেন আগামী দিনে ইংরেজি তাকে কথা বলতে হবে, বিশ্বমঞ্চে পৌঁছাতে হবে। মাস্টারমশাই ইনিশিয়েট স্বামীজির শিব জ্ঞানে জীবসেবাটাকে মানতেন না। মাস্টারমশাই দেখুন, শিব জ্ঞানে জীবসেবাটা নতুন কোনো কথা নয়, ওল্ড কনসেপ্ট। ভাগবতে আছে, উপনিষদে আছে যে আসল সেবা হচ্ছে মানবকে সেবা। নেই কোনটা? স্বামীজির একটি কথা নেই, প্রাণ মন শরীর অর্পণ করো সকে এসবের। সেবাটা যে শরীর দিয়ে করতে হবে এইটি কোথাও নেই। যে কনসেপচুয়ালি সেবা নয়, ফিজিক্যালি সেবা।
মাস্টারমশাই মনে করেছিলেন সেটা হলে আবার সংসারেই যুবকের আবদ্ধ হয়ে পড়বে। তাহলে ঘরটা তারা ছাড়লো কেন? ঘর ছাড়লো অথচ সেই সেবার মধ্যেই রইলো, সংসারের মধ্যেই রইলো, তাহলে আমার লাভটা কি হলো? শ্রীমৎ সন্ন্যাসী তো হননি কোনোদিন। উনি সেই বিখ্যাত কথা আছে বেলুড় মঠে, একজন ভদ্রলোক, তার ছেলে, তিনি খুব বড় সরকারি চাকরি, তার ছেলে বেলুড় মঠে রয়েছে। তখন কোথায় কোথায় স্বামীজি বলছেন রান্না, এই কুমড়ো কাটছে, বেলুড় মঠে বড় অনুষ্ঠান হবে, এই কুমড়ো কাটছে। তখন সেই ভদ্রলোক গিয়ে বলেন, বাবা যদি কুমড়োই কাটতে বাড়ি ফিরে চল, কিলো কিলো কুমড়ো কিনে দিচ্ছি। কুমড়ো কাটাটাও যে আন্দোলন, এটা এরা বুঝতেন না। তারা দেখুন, ভারতবর্ষের ধর্মের যে ছবি রয়েছে, প্রচলিত ধর্মের ছবি, সেই ছবিটা কৃত্রিম। রান্না করা হবে, অনুষ্ঠান হবে, অনেক লোকে আসবে, কথা বলবে। কথা বলা পুজোর সঙ্গে কোনো যোগ নেই। পুরো পুজো হবে একদম নিস্তব্ধতার মধ্যে। মাঝে মাঝে ঢাক কেন বাজবে, কাঁসি কেন বাজবে, সেটা হচ্ছে দেবীর আরাধনা বলে। কিন্তু দেখবেন যত কাঁসি বাজে তাতে লোকে বেশি গল্প করে। সেটা পুজো নয়। পুজো ইজ নট গ্যাদারিং, পুজো ইজ অফারিং। ঠিক 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 ঠিক। তো স্বামীজিরা এই অফারিংটা মানতেন। মাস্টারমশাই মনে করতেন যে এইভাবে হয় না, সেবা আবার কি, পুজো পুজোর মতন। ওনাদের মধ্যে ডাইরেক্ট কোনো কনফ্লিক্ট এইটু নিয়ে কনফ্লিক্ট ছিল। স্বামীজি কনভিন্স করতে হয়েছিল যে এটা সেবা কাস্তে, এই সেবা কাস্তে ঠাকুর আমাকে বলে গেছেন। আচ্ছা, রামকৃষ্ণ মিশন গঠনের ব্যাপারে শ্রীমর কোন রকম ছিল কি, রোল ছিল কি? ছিল না তো, সুতরাং এই কনফ্লিক্ট আসবে কি? না না না, যখন কাজ শুরু হয়ে গেল না, অখণ্ডানন্দ সারগাছিতে অনাথ আশ্রম খুলে ফেললেন, তখন মাস্টার মধ্যে পণ্ডিত লোক, শিক্ষিত পণ্ডিত, তিনি বলেছিলেন যে এগুলো কি ঠিক? স্বামীজি বলেন হ্যাঁ ঠিক, এটাই আমাকে ঠাকুর বলে গেছেন। তখন কিন্তু মাস্টারমশাই কোনো কথা বলেননি। কারণ শারদানন্দের যে কথাটা কিন্তু কথামৃতে নেই, ওর মধ্যে কথাটি শুনিলে সবাই বুঝিল কেবল নরেন্দ্রনাথ, এবং বলিল ঈশ্বর যদি দিন দেন তিনি বুঝাইয়া যাইবেন। এটা শ্রীময়েরই কথা না, এটা শারদানন্দজির কথা, লীলা প্রসঙ্গে আছে। দেখুন, কথামৃতটাকে আমরা প্রামাণ্য গ্রন্থ হিসেবে নিই। কথামৃত তো মাস্টারমশাই শুধু শনি রবি ছুটির দিন যেতেন। আমার এক বন্ধু, সে এই জন্ডিসে মারা গেল, মহাপণ্ডিত ছিল, অর্ণব নাগ। সে একটা কাজ করছিল যে কথামৃতের সময় কথামৃত অনেকে লিখেছেন। আমরা তো শুধু সুরেন মিত্র এবং রামচন্দ্র দত্ত পাই, এরকম আরো বহু কথামৃত লিখেছিল ঠাকুরের কথা নিয়ে। বহু মানুষ যেতেন, বহু মানুষ ডিকটেশন নিয়েছিলেন। কিন্তু ঠাকুর কি করতেন, কেন মাস্টারমশাই ওই ভলিউমটা কেউ করতে পারবেন না। মানে আপনি খুব লুজলি যদি বোঝাই, বাকচক্র, বাকচক্র এই যে এতদিন ধরে আমরা টেনে নিয়ে যাচ্ছি, এর পেছনে পবিত্র আপনার এবং আমার একটা সিনসিয়ারিটি আছে। মাস্টারমশাই ঠাকুর সেটা বুঝেছিলেন যে সিনসিয়ার লোক ছাড়া কেউ এটাকে লিখবে না। সুরেন্দ্রনাথ মিত্র তো লিখে ফেলেছিলেন, আমাকে সে বই আছে, রামচন্দ্র দত্তের সে বই আছে। হ্যাঁ, কথামৃতের একদম ঠাকুরের সঙ্গে কথা মিলে যাবেন মাস্টারমশাই, কিন্তু এই ভলিউমটা কেউ করতে পারবে না। কারণ কারুর ডায়েরি লেখা আবেগতাড়িত হয়, কেউ হয়তো একদিন দুদিন, এক বছর দু বছর লিখেছেন, কিন্তু এইটা সিস্টেম্যাটিক্যালি না। দেখুন অল্ডাস হাক্সলি, তিনি কথামৃত পড়ে বলেছিলেন শ্রীমস ওয়ার্ক অফ স্টেনোগ্রাফিক এক্সাক্টিটিউড। যেহেতু ডায়েরি লিখতেন মাস্টারমশাই, তাই দিন ক্ষণ তিথি নক্ষত্র সব আছে। শরৎচন্দ্র চক্রবর্তী স্বামী সংবাদে নেই। প্লাস ধরুন স্বামীজি শিষ্য সংবাদ এইটুকুনি। আর ডায়েরি লেখা তো সকলের এক জিনিস নয়। মাস্টারমশাইকে আমার মেজ পিসমশাই দেখেছিলেন, গুরুপ্রসাদ চৌধুরী বাড়িতে নিবিড় সঙ্গ করেছিলেন মাস্টারমশাই, কারণ তিনি আরজিকর মেডিকেল কলেজে পড়তেন। মাস্টারমশাই কাছে গেছেন, কথা বলেছেন, বন্ধু বান্ধব সবাই মিলে। আপনি মেজ পিসমশাই, তাই নাকি? কারণ তখন তো কথামৃত বেরিয়ে গেছে, তারা তো কথামৃত পড়েছিলেন। আমার মেজ পিসমশাই তো আধ্যাত্মিকতার টান ছিল, তিনি আরজিকর মেডিকেল কলেজে পড়তেন, ছুটি হলেই মাঝে মাঝে যেতেন গুরুপ্রসাদ চৌধুরী বাড়িতে, বা মর্টন স্কুলে, মানে আমার স্ট্রিটে হিন্দু একাডেমি। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করি, যে ধরুন আমি যে প্রথমেই যেটা বললাম যে শ্রীমত বয়সে অনেকটাই বড় ছিলেন স্বামীজির, কিন্তু সেই বয়স্ক ঠাকুর ভক্তের মধ্যে ধরুন গিরিশ ঘোষকে যদি আনি, গিরিশ ঘোষের অ্যাপ্রোচ টুয়ার্ড স্বামীজি এবং শ্রীমদ অ্যাপ্রোচ টুয়ার্ড স্বামীজি, এই দুটোর মধ্যে এক নয় না।
গিরিশ ঘোষের অ্যাপ্রোচ হচ্ছে স্বামীজি ঠাকুর বলে গেছেন, ফলে নরেন হচ্ছে 100% ঠিক, আচ্ছা। কারণ ঠাকুর বলে গেছেন। এবং যখন স্বামীজি সম্বন্ধে নানা কথা হচ্ছে, তখন একজন রসিকতা করে বলেছিল যে যদি আমরা শুনি যে নরেন এই হিসেবের খাতায় গন্ডগোল, তুমি কি করবে? কি বলেছিলেন জানেন? ভাবতে হয়নি, বলেছিলেন ওই হিসেবের খাতাটা ছিঁড়ে ফেলবো। গিরিশ ঘোষে সেইটা ছিল, ঠাকুর বলে গেছেন বলে এন্ড, আর কোনো কথা নেই, খাতাটা ছিঁড়ে ফেলবো। আপনি যদি চোখ দেখে যে নরেন কিছু করেছে যেটা স্খলন করে, চোখটা উপরে ফেলবো নিজের, এই বিশ্বাস তো না। মাস্টারমশাই তা ছিল, মাস্টারমশাই বুঝতে চেয়েছিলেন। মোর অ্যানালিটিক্যাল মাস্টারমশাই সম্বন্ধে অভেদানন্দ যে একটা কথা বলেছিলেন, আপনার লেখায় আমরা ইত্যাদির মধ্যেই পড়ে গেলাম। আপনার কি মনে হয় যে স্বামীজি 2 মাস ঠাকুরের কাছে যাননি? কথামৃত 2 মাস ঠাকুরের কোনো স্বামীজির কোনো উল্লেখ নেই। নিশ্চয়ই গেছেন, মাস্টারমশাই লেখেননি। বা যখন স্বামীজি চলে গেছেন তখন মাস্টারমশাই পৌঁছাননি। মাস্টারমশাই তো টেপ রেকর্ড করেননি, যখন গিয়ে ছিলেন ঠাকুর যা বলেছেন সে মেমোরি এনে লিখেছেন, ঠাকুরকে শুনিয়ে নিয়ে সেটাকে ফেয়ার করেছেন। কিন্তু মা সেই কথা শুনে বলেছেন, তোমার কাছে সব শুনে মনে হলো তিনিই সব বলিতেছেন। অনেকটা তো পুরোটা, কিন্তু ধরুন 2 মাস স্বামীজি নেই, আপনি বিশ্বাস করেন যে 2 মাস স্বামীজি যাননি? ওই রকম টান ঠাকুরের। কি যখন আপনার কোনো নতুন বন্ধু, আপনি ঠাকুর ভুলে যান, ধরুন 2 জন মানুষ, যদি সেরকম বন্ধু হয় কেউ, তখন তার একটা টান তৈরি হয়। আমরা যখন এক্সারসাইজ শুরু করেছিলাম তখন রোববার এক্সারসাইজটা বন্ধ থাকতো, তবু আমরা ক্লাবের সিনিয়রদের টানে ক্লাবে যেতাম। তো স্বামীজি সিনিয়রদের টানে যাচ্ছেন ঠাকুর, 2 মাস তিনি যাবেন না, তিনি কলকাতায় বসে রইবেন। অভেদানন্দজি বললেন আমরা সারা জীবন আপনার ইত্যাদির মধ্যে রয়ে গেলাম। ধরুন রবীন্দ্রনাথ ঠাকুরকে গান শোনাচ্ছেন তো কাশীশ্বর মিত্রের বাড়িতে, মাসের মধ্যে 1 লাইন লিখলেন না? হ্যাঁ, ছোট্ট। যদি স্টেটসম্যানের রিপোর্ট না পাওয়া যেত, জানাই যেত না যে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা হয়েছে তার, এবং যে রবীন্দ্রসঙ্গীত গুলো স্বামীজি শুনিয়েছেন, মাস্টারমশাই 1 জায়গায় তো সোর্স লেখেননি, লিখতে তো পারতেন। আচ্ছা, মাস্টারমশাই লেখেননি একটা জিনিস, আর বাকি যে তার গুরু ভাইদের, তাদেরও তো কিছু কিছু লেখা আছে, যেরকম ধরুন এই লীলা প্রসঙ্গ আছে এখানে, কোথাও কি মানে মাস্টারমশাইয়ের কথা এই গুরু ভাইরা সেরকম ভাবে মেনশন করেছেন? আমি আপনার কথা ব্যাপারটা যে গুরু ভাইয়ের শারদানন্দ স্যার কেউ লেখেননি, শারদানন্দ যে লীলা প্রসঙ্গ ছাড়া অভেদানন্দ স্যার কেউ লেখেননি। সেই লেখা তো মাস্টারমশাইয়ের প্রসঙ্গ আসার প্রশ্ন নেই। অভেদানন্দ আমেরিকাতেই চলে গেলেন, তার তো সবই ও দেশে। 24 বছর ওখানে ছিলেন, 25 বছর ছিলেন, 25 বছর ওখানে ছিলেন, 1896 থেকে 1921। আর কারোর কোনো পরিচয় পাওয়া যায় কি যেরকম বয়সের তফাৎ থাকতেও স্বামীজির সঙ্গে? অদ্বৈতানন্দ যে অসম্ভব স্নেহ করতেন, বুড়ো গোপাল দাদা আচ্ছা স্নেহ করতেন স্বামীজিকে। শিবানন্দজিও বয়সে বড় ছিলেন, স্নেহ করতেন। মাস্টারমশাই যে স্নেহ করতেন না তা নয়, কিন্তু দেখুন একটা কথা তো বুঝতে হবে সুজিতদা, কোনো সন্দেহ নেই যে কতগুলো সন্ন্যাসী জোয়ান, তারা ন্যাড়া মাথা ঘরদোর ছেড়ে সন্ন্যাসী গেরুয়া পোশাক পরে, তারা প্লেগে কেন সেবা করবে? তো প্রথম কথা, আপনি এখনকার কনটেক্সট ভাববেন না, একদমই না। এখন এমন কোন সন্ন্যাসী সংঘ নেই যারা সমাজ সেবা করে না। গোবিন্দ সদাশিব গুড়ি তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়ান সাধুতে বলছেন, সোশ্যাল সার্ভিস অফ ভেরিয়াস কাইন্ডস হ্যাজ নাও কাম টু বি রেকগনাইজড অ্যাজ এ লেজিটিমেট এন্ড ইম্পর্টেন্ট অবজেক্টিভ অফ অ্যাসেটিক এন্ড মোনাস্টিক লাইফ। আপনি ঋষিকেশে যান, হরিদ্বারে যান, একের পর এক আখড়া পাবেন যেখানে সেবা কাজ হচ্ছে। এবং সেবা কাজটা কিরকম হয়, এই যে ডিভাইন লাইফ সোসাইটি, সেখানে দয়ানন্দ বলে একজন সাধু ছিলেন, তিনি শিবানন্দজির শিষ্য ছিলেন, দক্ষিণ ভারতীয়। শিবানন্দ যখন মারা যান, তিনি রামকৃষ্ণ থেকে বেরিয়ে পড়েন। বেরিয়ে পড়ে তিনি নানা কাজ করেছেন, তিনি ট্রেনের কুলিগিরি করেছেন, সার্কাসের ম্যানেজার ছিলেন। এই ঘুরতে ঘুরতে ঋষিকেশে আসেন এবং সেখানে দেখেন স্বামী শিবানন্দ, তিনি একটি মঠ প্রতিষ্ঠা করছেন, ডিভাইন লাইফ সোসাইটি। তিনি তো শ্রীলঙ্কা থেকে এসেছিলেন ডাক্তার। তিনি বলেন আপনার আর আমার গুরুর নাম এক, এবং তিনি সেই সঙ্গে যোগ দেন এবং এই যে বিস্তীর্ণ অঞ্চলে তীর্থযাত্রীদের সেবা কাজটা শুরু করেছিলেন স্বামী দয়ানন্দ। তিনি ওখানকার ডিভাইন লাইফ সোসাইটি বড় ছিলেন, সেখানে কুষ্ঠদের জন্য বিরাট কেন্দ্র আছে। এই যে মানুষকে সেবা করা এবং সেবাটা আধ্যাত্মিকতার অঙ্গ স্বামী শুরু করেছিলেন, এটা বোঝা সম্ভব ছিল না।
আর ওই প্রচন্ড অভাবে, মানে অভাবে প্রচন্ড এবং স্বামীজি কারণ ধরুন প্লেগে সেবা করছেন কে? স্বামী সদানন্দজি, স্বামী নিত্যানন্দজি, স্বামী শিবানন্দজি। সকাল থেকে সাধু রাস্তা ঝাঁট দিচ্ছে, আপনি মানতে পারবেন? এখনো যদি দেখেন সম্ভব নয়। আপনি যদি বেলুড় মঠে গিয়ে দেখেন যে জেনারেল সেক্রেটারি মহারাজ তিনি রাস্তা ঝাঁট দিচ্ছেন, আপনি রাস্তা ঝাঁট দিচ্ছে, এটা একটা ধর্মজীবন? আমাদের দেশের মনেই হয় যে গুরু উচ্চ আসনে বসবেন, কথা বলবেন। গিরিশচন্দ্র বলেছিলেন, আমি সেই গুরু চাইতাম যে উচ্চ আসনে বসে আমাকে উপদেশ দেবেন, আমার বন্ধুর মতো হবে। সেইখানেই শ্রীমর সঙ্গে বোধহয় তার নিজের পার্সোনাল ওপিনিয়ন একটুখানি ডিফারেন্ট ছিল, তাই তো? সেই কারণেই ছিল। এর বোধহয় শেষ নেই, মানে কতদূর যেতে পারি আমরা জানি না, কিন্তু আমাদের এই সীমিত সময়ের মধ্যে আমরা যা যা মানে ঔৎসুক আমার মনে অ্যাটলিস্ট আসে আপনাদের সকলের তরফে, আমি সেগুলো তরুণবাবুকে জিজ্ঞেস করি, এবং তার আমি পার্সোনালি তো ভীষণভাবে স্যাটিসফাইড যে তার সদুত্তর আমি পাই। আশা করি আপনারাও নিশ্চয়ই উপকৃত হচ্ছেন, এই আমাদের আশা, এই আমাদের মিশন। সুতরাং আমরা সেই আশায় কতদূর সাফল্য পেয়েছি না পেয়েছি সেসব আপনাদের বিচারের উপর ডিপেন্ড করে। সুতরাং আজকে আমরা এই অবধি রেখে আপনাদের শুভেচ্ছা জানি, আমাদের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।